বিএনপি এনসিপি এই প্রথম কোনো কিছুতে একমত। বিএনপি এনসিপি জামাত ইসলামী সবাই একমত যে আমরা ৭০ উঠুক, এটা চাই না। অনেক জনগণ শেখ হাসিনারও চাইতো। আমরা কি বদলেছি? ধরা যাক এই আন্দোলনটা তো আমাদের সবারই আন্দোলন ছিল, আমরা তো চাই নাই যে এতদিন ধরে একটা অগণতান্ত্রিক সরকার ক্ষমতার মধ্যে থাকুক, নির্বাচনের নামে প্রহসন করে যারা ক্ষমতার মধ্যে থেকে আছে তাদেরকে আমরা তাড়িয়েছি ঠিকই, কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা চেয়েছি কেবলমাত্র সরকারের কাছ থেকে, কেবলমাত্র এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছ থেকে। এটা আমাদের ঠিক হয়েছে কিনা, আমরা নিজেরা বদলেছি কিনা তুষার ভাই? কারণ আমি আসলে গণমাধ্যমে কোনো বদল দেখি না, নামগুলির বদল ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই। আমি আসলে রাজনৈতিক যে কালচার সেটিতে বদল দেখি না। বলা হয় কোনো নেতা সম্পর্কে তার নাম বললে উজু করতে হবে, কোনো নেতা সম্পর্কে বলা হয় যে তিনি হজরত, মানে একই তো রয়েছে। ইউনূস সাহেবকে পর্যন্ত বলা হয় যে ইউনূস সাহেব এমনভাবেই দেশ চালাচ্ছে যে আরও 5 বছর 50 বছর ইউনূস সাহেব মারা যাওয়ার আগ পর্যন্ত যাতে বাংলাদেশে আর কোনো নির্বাচনের কথা কল্পনাও না করা হয়। এইটা তো আমরাই তো আসলে বদলাই নাই। এইটা নিয়ে আপনাদের দুজনের মন্তব্য একটু আমরা শুনতে চাইবো, যে এটা আমার মতামত, যে আমরা বদলেছি কিনা। আমরা বদলেছি কিনা এই প্রশ্নটা আসলে একটু জটিল, কেননা আমরা বলতে আসলে আমরা কাকে বুঝি? এই রাজনৈতিক দল এবং সরকার বাদে বাকিরা না, আরবান এলিট শ্রেণী বদলায় নাই। জানেন, সরকার জোরপূর্বক কিছু চিকিৎসককে নিয়ে শহীদ মিনারের সামনে দাঁড় করিয়ে দিয়েছিলেন। ওই সমাবেশে উপস্থিত না থাকলে তাদের চাকরি সেই দিনই চলে যেত, আর ওইখানে উপস্থিত থাকার কারণে তাদের চাকরি বাকরি বা তাদের পদ তারা হারিয়েছেন 1 মাস 2 মাসের মধ্যে। তাহলে ঘটনাটা কি হলো? আগের সরকার জোর করে ভয় দেখিয়ে তাদেরকে নিয়ে গিয়েছিল যে আমার পক্ষে কথা বলতে হবে, না বললে চাকরি নাই। এই সরকার তাদের চাকরি নট করে দিয়েছে, কারণ ওই সময় তারা এই আন্দোলনের পক্ষে কথা বলেন নাই। কিন্তু সমস্ত লোক আন্দোলনের পক্ষে কথা বলতে পারবে? বাংলাদেশের সমস্ত লোক এইটা কিন্তু খুবই ইন্টারেস্টিং তুষার ভাই। আমি এই প্রসঙ্গটা একটু তুলতে চাই আপনাকে একটু এটা করে, যে আপনি খেয়াল করেছেন যে বর্তমান যে সেনাপ্রধান ছিলেন তিনি তো 5 আগস্টের আগ পর্যন্ত উনি লয়াল ছিলেন টু শেখ হাসিনা লাইক এনিথিং। উনি ভিতরে ভিতরে কি করছেন না করছেন তা তো আমরা কেউ জানি না। বাংলাদেশের এরকম অনেক সচিব থাকতে পারেন। আপনি ডাক্তার দীন মোহাম্মদের কথা বললেন, আমি আমার ভাই টাবলু ভাই ডাক্তার আজিজের কথা বলতেছিলেন যে তাকে এমপি বানানো হয়েছে। তারা ভিতরে ভিতরে কি করছেন, তারা ভিতরে ভিতরে কি করছেন আমরা তো জানি না। আজিজ ভাই ঘটনাটা বলতে পারি। জি, টাবলু ভাই হচ্ছে আমার ঢাকা মেডিকেলের আমার সিনিয়র। আমাকে উনি 1 বছর আইসক্রিম খাইয়েছেন এই আশায় যে আমি তার রাজনৈতিক দলে যোগ দিব। এতই উনি একজন, হ্যাঁ উনি খুবই একজন মানে সজ্জন মানুষ। ওনার ভেসপার পেছনে চড়ে আমি ঘুরেছি। জীবনে কোনোদিন উনি কোনো রুষ্টতা কিংবা রাগ আমার প্রতি পোষণ করেন নাই। উল্টো তিনি একটা ছোট্ট একটা ভুল করেছিলেন একটা, সেই সময় আমাকে একটা পুরস্কার দেন নাই। উনি এটার জন্য আমাকে অন্তত 10-12 বার সরি বলেছেন যে ওই সময় আসলে বয়স কম ছিল তো স্যার, এই জন্য আমি তোমাকে এটা দিতে পারি না। এবং সেই কারণে আমার ধারণা যে এখনো উনি আমার খোঁজ খবর নেন রেগুলার। এখন টাবলু ভাই কি করেছেন? টাবলু ভাই আজিজ ভাইয়ের জন্য একটু তদবির করেছেন। কার কাছে করেছেন? একজন যে দাবি করে যে সে হচ্ছে সমন্বয়ক। আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে যে সব দিক থেকেই বিএনপি, যেহেতু যদি এখন নির্বাচন হয় ধারণা করে না হয় যে বিএনপি ক্ষমতায় আসবে, সব দিক থেকে বিএনপির প্রতি কিন্তু একটা আক্রমণের চেষ্টা আছে। এবং বিএনপিও সেই চেষ্টাটা, মানে সেই গোবর গু গায়ে মেখে আরও গোবর গু উৎপাদন করার ব্যাপারে তারা নিজেরাও বেশ সচেষ্ট আছে। আপনি যদি বিএনপির প্রসঙ্গটা একটু বলেন। বিএনপি রাজনীতিটা না আমি ঠিক বুঝি না। এটা হলো, আমি আগে যেমন ধরেন আপনার আওয়ামী লীগের আমলে তারা যে রাজনীতিটা করতেন সেটাও অতটা বুঝতাম না। এখন তারা যে রাজনীতিটা করছেন এটাও আমি বুঝি না। একটা রাজনৈতিক দলের মূল কাজটা কি? একটা রাজনৈতিক দলের মূল কাজ হলো দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের যে চিন্তা, সেই চিন্তাটাকে ধারণ করা এবং সেই অনুযায়ী কাজ করা। এটা হলো একটা রাজনৈতিক দলের মূল কাজ। এখন বিএনপি কি চায়? বিএনপি, আমি খুব একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি। বিএনপি বলছে যে নির্বাচন দেন, এটা তো বলছে তারা নানা ভাবে বলছে, কখনো সরাসরি বলছে, কখনো আরে ঠারে বলছে তো। এবং সরকার তাদের এই চাওয়ার জন্য একটুও তার সিদ্ধান্ত থেকে সরে আসে নাই। সিদ্ধান্তটা কি সরকার নেবে যে কবে নির্বাচন হবে কি না হবে? না, সরকারকে সেই ম্যান্ডেট দেওয়া হয় নাই। সিদ্ধান্ত নেওয়ার দরকার দায়িত্ব সরকারের না, একক দায়িত্ব সরকারের না, সিদ্ধান্ত নেবে জনগণ। এখন জনগণ কি চায়, বিএনপি কি সেই চাওয়াটাকে ধারণ করতে পারে? আমার কাছে মনে হয় না। বিএনপির এক এক নেতা এক এক সময় এক এক কথা বলে। কখনো বলে এই সরকারকে আমরা শেষ পর্যন্ত সমর্থন দিব, আবার সরকারের সঙ্গে তার নির্বাচনে বলে যে না, নির্বাচনের ব্যাপারে আমি একমত না। আবার আরেক নেতা দেখলাম বলে যে আমরা প্রতিদিন বলবো আপনারা অনির্বাচিত ম্যান্ডেট প্রাপ্ত না, এগুলি বলে। মানে এই সমস্ত কথার মানে নানা রকম কথামালা দেখি আমরা। বাট আমি আপনাকে সিম্পলি বলি, এই দেশের মানুষ
বিএনপি কি না চায় আমি জানি না, আমার জানার দরকার নাই। কে নির্বাচন হলে বিএনপি আসবে না, আওয়ামী লীগ আসবে না, জামাত আসবে না, ছাত্ররা আসবে না, ডক্টর ইউনূস আসবে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার কথাটা হলো আমি আমার ভোটটা দিতে চাই। 30 বছর হয়ে গেছে ভাই, 35 বছর হয়ে গেছে একটা মানুষের, সে জানে না ভোট কিভাবে দিতে হয়, জাতীয় নির্বাচনে কিভাবে ভোটটা দিতে হয় সে এটা জানে না। সেই লোকের কাছে কিন্তু তারেক রহমানের কোনো ফ্যাক্টর না, তার কাছে ইউনূসের কোনো ফ্যাক্টর না, তার কাছে ওই ডাক্তার শফিকুল ইসলামের কোনো ফ্যাক্টর না। তার কাছে ফ্যাক্টর হলো যে আমি আমার ভোটটা দেব, তারপর সম্মিলিত জনগণ যেটা চাইবে সেটাই হবে, ম্যাক্সিমাম মানুষ যেটা চাইবে সেটাই হবে। কামাল ভাই, আমি যদি একটু তর্কের জন্য একটু বলি, এই জনগণ যেটা চায় এটা আপনি কেমনে জানেন? আমি তো জনগণ, আমি যেটা চাই। কিন্তু এরকম জনগণ তো অনেকে আছে যারা 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 না, এরকম জনগণ তো নিশ্চয়ই আপনি দেখছেন যারা চায় যে ডক্টর ইউনূস থাকুক থাকুক থাকুক, এরকম জনগণ তো আপনি দেখছেন খালি ডক্টর তারেক মানে জনাব তারেক রহমান আইসা পয়সা পড়ুক এটা চায়, কোন ধরনের পরীক্ষার মধ্যে দিয়ে চায় না। বলি তারেক রহমান কি ভোট ছাড়া এসে বসে পড়তে চায়? না, তারেক রহমান চায় না, কিন্তু জনগণ তারেক রহমানরে চায়, চাইতে পারে, এটা তার ব্যাপার। এবং জনগণ শেখ হাসিনারও, অনেক জনগণ শেখ হাসিনারও চাইতো। আমি বলি জনগণ কি ভোট চাই কিনা সেটা বলেন। আপনি দেশের একজন লোককে নিয়ে আসেন না যে বলে আমি ভোট চাই না, আনেন না আপনার ভাই। এত সব মানুষ ভোটটা চায় যে আমি ভোট দেব। ভাই আমি তো টেলিভিশনে দেখলাম অনেক লোক কইতেছে যে ইউনূস চাই, ইউনূস চাই, ইউনূস চাই। আমি তো টেলিভিশনে দেখলাম একজন ক্লেরিক চূড়ান্ত মানে উত্তেজনার মধ্যে বলতেছে যে ইউনূস সাহেব ভোটের মাধ্যমে আসুক না, আমার তো কোনো না নাই। না, ভোটের মাধ্যমে আসতে পারবে না। আপনি আমাকে বলেন ভোট ছাড়া গণতন্ত্র হয় এটা পৃথিবীর কোথায় আছে রে ভাই? আমার স্যার তো বললেন যে ভোট গণতন্ত্র, আমার স্যার তো বলছেন যে ভোটই গণতন্ত্রের একমাত্র উপায়, এটা ভাবলে তুমি ভুল করবা খালেদ। আচ্ছা, এটা একমাত্র উপায় না, দুই মাত্র উপায়টা কি আছে বলুক না আমাকে। দুই মাত্র উপায়, গণ অভ্যুত্থান একটা ম্যান্ডেট। দ্বিতীয় উপায়টা কি? গণ অভ্যুত্থান। ভোট ছাড়া গণতন্ত্রের দ্বিতীয় উপায়টা কি? কামাল ভাই, গণ অভ্যুত্থান আরেকটা ম্যান্ডেট, আরেকটা উপায়। গণ অভ্যুত্থান তো গণতন্ত্র না। গণ অভ্যুত্থান দিয়ে আমরা যাদেরকে বসাইছি তারা ক্ষমতায় থাকুক, এটা আমাদের চাওয়া, এটাই গণতন্ত্র। শুনেন, গণ অভ্যুত্থানটা হলো একটা শক্তি প্রদর্শনের খেলা। জি, আমি শক্তি দিয়ে, আমার সঙ্গে অনেক লোক আছে, অনেক লোকের শক্তি একত্রিত হয়ে তোমাকে প্রেসার দিয়ে তোমাকে আমি নামাই দিছি, এটা হলো গণ অভ্যুত্থান। আর গণতন্ত্র হলো সবচেয়ে যার শক্তি কম, যে নিরীহ মানুষটা সেও সঙ্গোপনে যে নিজের মতটা প্রকাশ করতে চায়, সেটা হলো গণতন্ত্র, সেটা হলো ভোট। আমি তো এই ভোটটা চাই, যে সবচেয়ে যে লোকটা কখনোই রাস্তায় নামবে না, কিন্তু সে ভোটের দিন যে শান্তি মতো যে সে তার মতামতটা প্রকাশ করে দিয়ে আসবে, তার মতামতটাকে আপনি ইগনোর করবেন কোন বিবেচনায়? ফ্যাসিস্ট কাঠামোর মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। আমি অবশ্য ফ্যাসিস্ট নন ফ্যাসিস্ট, আমি আমার অবস্থাটা বলি, আমি সবসময় গণতন্ত্রের পক্ষে, আমি সবসময় নির্বাচনের পক্ষে, যে যা আসবে সে নির্বাচন দিয়ে আসুক, কিন্তু আমার প্রশ্নটা এটা। আমি আপনাকে একটা কথা বলি, জি, যে সংস্কারটা তারা করতে চাচ্ছে এটা নিয়ে কয়েকটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো যে তারা সংস্কার করতে যাচ্ছে, সংস্কারটা যারা করছেন তারা কি এই সংস্কার করার জন্য যোগ্যতম ব্যক্তি কিনা, একটা প্রশ্ন আছে। যে সংস্কারের রিপোর্টগুলি হয়েছে, এই রিপোর্টটা কি একটা অসাধারণ রিপোর্ট এক একটা হয়েছে কিনা, এটা নিয়েও আমার সন্দেহ আছে। তারপরেও আমি হাইপোথেটিক্যালি তর্কের খাতিরে, যেহেতু আমাদের স্যার আছেন, আপনার স্যার তো আমারও স্যার, যেহেতু আমাদের স্যার আছেন, আমি ধরে নিলাম উনি জার্নালিজমের টিচার হওয়া সত্ত্বেও একটা অসাধারণ সংবিধান প্রণয়নের জন্য সুপারিশ করেছেন। আমি এটাও ধরে নিলাম স্যারের প্রতি ছাত্রের এক ধরনের ইয়ের কারণে, পক্ষপাতিত্বের কারণে ধরে নিলাম। তাতেই কি, সেটাই কি আপনার রক্ষা কবচ হয়ে গেল স্বৈরাচার না আসার? আপনাকে আমাকে সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি, পৃথিবীতে যত মুসলমান আছে তাদের জন্য একদম মানে অলঙ্ঘনীয় গ্রন্থ কোনটা? সংবিধান কোনটা? কোরআন শরীফ। রাইট। যে কোরআন শরীফের একটা অক্ষর পর্যন্ত এদিক সেদিক করা যাবে না। আপনি মুসলমান, আমিও মুসলমান, অন্য দেয়ালা বাদ দেন। আপনি যেভাবে কোরআনকে ফলো করেন, আমি কি সেভাবে কোরআনকে ফলো করি? প্রত্যেকটা মুসলমানকে, ফিলিস্তিনের গাজায় যারা আছেন তারা যেভাবে কোরআনকে ফলো করেন, সৌদি আরবের মুসলমানরা কি সেভাবে কোরআনকে ফলো করেন? বই তো একটা, আল্লাহর বই একটাই তো ভাই। কাজেই বইয়ের মধ্যে কি লেখা আছে, ওই মহাগ্রন্থে কি লেখা আছে, সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো সেই বইটা কারা ফলো করতেছে, সেটা ইম্পর্টেন্ট। রাইট। আপনি কি সংস্কার করলেন সেটা ইম্পর্টেন্ট না, সেই সংস্কারটা কারা পালন করছে কারা করছে না
সেটা ইম্পর্টেন্ট। আমরা ওই আগের হাসিনা সরকারের সংবিধানকে আমরা অনেক সমালোচনা করি তো, আচ্ছা বলেন এই যে এত সমালোচনা করি তারপরেও কি সেখানে লেখা আছে যে প্রাইম মিনিস্টার যেখানে যাবেন তার বোন সেখানে একই ধরনের প্রোটোকল পাবেন? লেখা আছে? নাই তো। শেখ হাসিনা তো এখানে প্যারালাল শ্যাডো প্রাইম মিনিস্টার ছিল এই দেশে, ছিল নাকি? ছিল তো। উনি কি সংবিধান মেনেছিলেন? না, কিন্তু কিন্তু ছিলেন না তো। কিন্তু কামাল ভাই, আপনাদের, আচ্ছা আপনি শেষ করেন তার বলি। আমি বলি আপনাকে, কোশ্চেনটা হলো কি, আপনি যদি ক্ষমতাবান না হন, যেমন 72-এর সংবিধান তুলনামূলক ভাবে আমরা অনেকে ভালো বলি, সেই সংবিধান কি শেখ মুজিবের মুখের উপর কেউ কোনো কথা বলতে পারতো? জিয়াউর রহমানের আমলে তার উপরে কেউ কোনো কথা বলতে পারতো? দেবে যোগ্যতার বিচার আমি করতে চাই না। বাংলাদেশে কে যোগ্য কে অযোগ্য, বড় বড় যোগ্য লোকেরাই 85টা করে বই লেখছে শেখ হাসিনারে নিয়ে, বড় বড় যোগ্য লোকরাই তেল দিতে দিতে মানে ফ্লোর পিছলা করে ফেলছে। আমরা আমাদের বড় বড় উপাচার্যদের দেখছি হত্যা দিয়া পায়ের কাছে পড়ে থাকতে, মানে সাংবাদিকদের দেখছি কি করতে। তো যোগ্যতার বিচার আর কামাল ভাই কইরা আমরা আর কি করব? আমি তুষার ভাই একটু জানতে চাইবো যে এটি আমার শেষ প্রসঙ্গ, শেষ প্রশ্ন, কামাল ভাই একটু জবাব দেবেন, যারা আমাদের কোনো একটা সংস্কার এরকম আছে কিনা যেইটা করলে, সংবিধানে করলে বা আমরা এটার ঘোষণা দিলে, যে এটা একটা ঘোষণাপত্র দিলে আরেকটা রাজনৈতিক দলের আরেকটা সরকারের ফেসিস্ট হয়ে ওঠার পথে অন্ততপক্ষে পথে একটু কাটা বিছানো হয়, মানে পারবো না আটকাইতে, কিন্তু একটু এরকম কিছু কি আসে কিনা? তুষার ভাই। ফ্লোর ক্রসিং এর যে আইনটা আছে এটা সংবিধান থেকে তুলে দিতে হবে, এটা হচ্ছে প্রথম বিষয়। আর নির্বাচন কমিশনকে এমন ভাবে ক্ষমতাশালী করতে হবে যাতে করে নির্বাচন কমিশন যে কোনো সময় অপরাধ প্রমাণিত হলে সংসদ সদস্য সহ নির্বাচিত যে কোনো ব্যক্তিকে, নির্বাচন কমিশনের অধীনে যে নির্বাচনগুলি হয় সেই নির্বাচিত যে কোনো ব্যক্তিকে পদ থেকে অপসারণ করতে পারবে যদি নির্বাচনে তিনি অসৎ উপায় অবলম্বন করেছেন অথবা অসৎ প্রভাব বিস্তার করেছেন। এটা হয়। এই দুটি করার জন্য সংবিধান আসলে খুব যে বিরাট সংশোধন করতে হয় ব্যাপারটা তাও না। এই দুটি করলে আমার ধারণা যে ফ্যাসিস্ট হয়ে ওঠাকে অনেকখানি বন্ধ করা যায়। তুষার ভাই, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে 70 অনুচ্ছেদ অর্থাৎ ফ্লোর ক্রসিং এর এটা উঠানো না উঠানোর ব্যাপারে বিএনপি এনসিপি এই প্রথম কোনো কিছুতে একমত। বিএনপি এনসিপি জামাত ইসলামী সবাই একমত যে আমরা 70 উঠুক এটা চাই না। আমার সাথে আবার কথা বলার সময় তারা বলে কি যে না অর্থবিলের ক্ষেত্রে শুধু আমরা বলছি, আমি বলি আরে ভাই সরকারি দলের সব বিলই তো অর্থবিল। এইটা আবার আমাকে বুঝাইতে আসে যে সরকারি বিলের সর্বদ অর্থবিল, মানে কই যে যাব। ওরা অর্থ বলতে টাকা বুঝেছে, ট্রেজারি বিল মানে যে ট্রেজারি বেঞ্চ, সরকারি দলকে যে ট্রেজারি বেঞ্চ বলে। আমি সোজা গোদা বাংলায় বুঝায় বললাম যেটার সাথে টাকা পয়সা জড়িত, এইটা ছাপাইতেও টাকা লাগে, সুতরাং এটা অর্থবিল। তাও ব্যাপারটা তো তা না, মানে এবং যে তাহলে বুঝতেই পারছেন সংবিধান যারা